রে বাবা? মা একদম তৈরি অফিস যাওয়ার জন্য? হ্যাঁ মা। কি ব্যাপার, দুধটা এখনো খাসনি? সে কখন গরম করে দিয়ে গেলাম। মা এই দুধ নিয়ে কোনো ঝামেলা করো না তো। এমনিতে এতদিন পরে আমি অফিসে জয়েন করছি, এটা নিয়ে খুব টেনশন আছে। সকাল সকাল দুধ খেতে আমার ভালো লাগে না মা। এটা একটা কথা? হ্যাঁ চলো লতিফ ভাই। লতিফ, খুব সাবধানে দেখে শুনে নিয়ে যাবে, আর অফিসে পৌঁছে তুমি প্রথমে আমাকে ফোন দিবে। ভুলবে না কিন্তু, মনে থাকবে তো? জি খালাম্মা। স্যার আমি ব্যাগটা রেখে আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আসো তাড়াতাড়ি আসো। আর মা এত চিন্তা করছো কেন? সব ঠিক হবে মা। আমি চিন্তা করব না? সেদিনের পর আজকেই প্রথম তুই অফিসে যাচ্ছিস। আমি তো মা, আমার চিন্তা হবে না? এই যে তুমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছ মা। প্লিজ, তোমাকে আমি কতবার বলেছি, তোমার এই চোখের পানি দেখলে আমি কোনো কিছু ঠিক করে করতে পারি না মা। আরে কোথায় চোখের পানি? ঠিক আছে দেখ, তোর কিন্তু অফিসের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। ড্রাইভার, সোজা তুমি ওই যে 7 নম্বর সেক্টর চলে যাও। ওই লেকের পার ঘেঁষে যে রোডটা গেছে না, ওটা দিয়ে একদম সোজা। স্যার আপনার একটা কথা কই। বলো। বড় স্যার আর ম্যাডাম তাগো জীবনের চাইতেও আপনাকে অনেক বেশি ভালোবাসে। সেটা তো স্বাভাবিক, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তারাই তো আমাকে ভালোবাসবে। আর পৃথিবীর সব বাবা মাই তাদের সন্তানদেরকে অনেক অনেক ভালোবাসে। এইটা কিন্তু পুরোপুরি সত্য না স্যার, কিছুটা হলেও মিথ্যা আছে। কেন মিথ্যা কেন হবে? পৃথিবীর সবচেয়ে বড় সত্যিটা হচ্ছে পৃথিবীর সব বাবা মা তাদের সন্তানদের তাদের জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসে। স্যার আপনার কথাটা যদি পুরোপুরি সত্য হইতো, তাহলে রেল লাইনে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা পড়ে থাকতো না, পরিচয়হীন কোনো বাচ্চা ইতিমখানায়ও থাকতো না। কি বলতে চাও তুমি? স্যার ঢাকা শহরে লাখ লাখ বেওয়ারিশ সন্তান আছে, যারা তাকে বাবা মায়ের পরিচয়ও জানে না। সব বাবা মাই যদি তাদের সন্তানগুলো জীবনের চাইতে বেশি ভালোবাসতো, তাহলে বেওয়ারিশ সন্তানগুলো কোথা থেকে আসবে? হ্যালো এভরিওয়ান, একটি গুড নিউজ দিয়ে আজকে দিনটা শুরু করতে চাই। কি নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে গুড নিউজটি কি? জি স্যার। গুড নিউজটি হচ্ছে, আপনারা তো সবাই জানতেন যে আমি আমার এই অফিসে একজন এক্সপার্ট সিনিয়র এক্সিকিউটিভকে জয়েন দিচ্ছি। আজকে সেই সিনিয়র এক্সিকিউটিভ এক্সপার্ট আমার পছন্দের মানুষটির সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেব। আমাদের অফিসে জয়েন করছে ইমন। ওয়েলকাম ইমন। ইয়েস, ও হচ্ছে ইমন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন নিশ্চয়ই? জি ভালো আছি আমরা। ইমন আমার খুবই পছন্দের একজন মানুষ, অত্যন্ত মেধাবী এবং ক্রিয়েটিভ একটা ছেলে। ইমন, তোমাকে পেয়ে আমি খুব খুশি। আশা করি আমার অফিসের কাজটা তুমি এনজয় করবে। জি জি, আমি অবশ্যই চেষ্টা করব। বেস্ট অফ লাক। ওটা তোমার ডেস্ক, আজকে থেকে ওখানেই কাজ করবে। কাম। কি রে বাবা, তোর নতুন অফিসের প্রথম দিনটা কেমন কাটলো? ভালো মা, জাকির সাহেব বেশ ভালো মানুষ, আমাকে খুবই খুবই ভালোভাবে ওয়েলকাম করেছেন। আর কলিগদের সঙ্গেও ধরো 2-4 দিনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। সবকিছু তো তাহলে ভালোই চলছে। এবার তোর বাবাকে বলি ব্যাপারটা নিয়ে এগুতে।
কোন ব্যাপারটা মা? মা আমি না তোমাকে বারবার বলেছি প্লিজ এই ব্যাপার নিয়ে আমি আর কোনো ধরনের কথাবার্তা বলতে চাই না, আমাকে একটু আমার মতো থাকতে দাও প্লিজ। শোন বাবা, সব সময় পাশে থাকার জন্য, নিজের ভালো মন্দ শেয়ার করার জন্য একটা মানুষ তো দরকার। তাছাড়া তোর বাবা তো বলেছে যে মেয়েটা তার পরিচিত একজনের। আমি বলছি ইমনকে, আমি বলছি ইমন শোন, আমার একজন পরিচিত লোক আছে যে কিনা তোর সব কিছু শোনার পর তার মেয়ের সাথে তোর বিয়ে দিতে রাজি হয়েছে। জানিস মেয়েটা না কিন্তু খুব সুন্দরী, আর লেখাপড়া করছে। ওসব সমস্যা একটা আছে, পরিবারটা একটু দরিদ্র। তো দরিদ্র হয়েছে তো কি হয়েছে, মেয়েটা ভালো হলেই আমাদের চলবে, তাই না? এরকম অনেক মা বাবা আছে মা, যারা তাদের মেয়েকে আমার মতো পঙ্গু ছেলের সাথে বিয়ে দিতে রাজি হবে। কিন্তু কেন রাজি হবে সেটা কি তোমরা ভেবে দেখেছ? কেন? কারণ আমার বাবার অনেক টাকা, গাড়ি বাড়ি আছে, এভরিথিং, কোনো কিছুর অভাব নেই। তো তুই তো মিথ্যে বলিসনি, আমার তো এইসব আছে। সমস্যা কোথায় বলতো? বাবার সমস্যা আছে, ওই মেয়েটা না হয় ওর বাবা মার দিকে তাকিয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু কিন্তু মেয়েটার কি হবে সেটা কি তোমরা একবার ভেবে দেখেছো? কি আর হবে, তোর মতো হ্যান্ডসাম শিক্ষিত ছেলেকে বিয়ে করার পর সারাটা জীবন আমাদের পরিবারের বউ হয়ে সুখ শান্তিতে কাটিয়ে দিবে। ভুল বলে বাবা, মেয়েটার জীবনে কোনো সুখ শান্তি থাকবে না। আমি সারাটা জীবন মেয়েটার কাছে একটা বোঝা হয়ে থেকে যাব। তোর এই ধারণাটা ভুল বাবা। না মা, এটাই সত্যি। আর তাছাড়া মেয়েটা কখনো আমাকে ভালোবেসে বিয়ে করবে না। ওর স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে মেয়েটা হয়তো তার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমাকে বিয়ে করবে ঠিকই, কিন্তু মেয়েটার স্বপ্নের কি হবে? আমি অন্য কোনো মেয়ের স্বপ্নকে ধ্বংস করে তাকে নিজের জীবনের সাথে জড়াতে চাই না বাবা। আমি কারো করুণার পাত্র হয়ে থাকতে চাই না, প্লিজ। সরি। আহারে, এই অবস্থায় ইমন সাহেবের চাকরি করতে হচ্ছে, কি দুর্ভাগ্য। অভাব মানুষকে কত কিছু করতে বাধ্য করে। ইমন সাহেবের জন্য কষ্ট লাগছে। ইমন ভাই, আপনার যদি কোনো হেল্প লাগে আমাদের বলবেন, আমরা আপনাকে হেল্প করব। জি আমি অবশ্যই বলবো। কোনো হেজিটেট করবেন না, এই বয়সে আপনার পা নাই, ভাবতেই খারাপ লাগছে। এখনো তো বিয়ে শাদী করেননি মনে হয়। জি না। চাকরিটা যখন পেয়ে গেছেন, একটা মেয়ে দেখে বিয়ে করে নেন। আরে ভাই, সমস্যা কি? ইমন ভাই, এখন তো বেকার ছেলেদের কেউ বিয়ে দিতে চায় না। আপনি পঙ্গু, তাতে কি হয়েছে? বেকার তো আর না, ভালো একটা মেয়ে পেয়ে যাবেন। আমি কি আপনাকে জ্ঞান দিতে বলেছি? আপনার কাজ আপনি করুন না। আর আমি এখানে অভাবের কারণে অফিস করতে আসিনি, চাকরি করতে আসিনি। আমি এখানে চাকরি করতে আসছি আমার যোগ্যতায় এবং আমার মেধায়। সো আমাকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। আর আপনি তাকিয়েছেন কেন? হ্যাঁ, আপনি ওনাদের মতো মজা নিচ্ছেন? কি ভাবছেন পঙ্গু একটা ছেলে চাকরি করতে আসছে, তাকে একটু মায়া দেখানো দরকার, দয়া দেখানো দরকার? আমার কারো দয়ের প্রয়োজন নাই। পঙ্গু কেউ ইচ্ছে করা হয় না। অ্যাক্সিডেন্ট যে কারো সময় যে কারো জীবনে ঘটতে পারে। যান কাজ করুন, যান। আসছে আমাকে দয়া দেখাতে, আমি চাই না কারো দয়া।
এইটা আমি কি করলাম? না জেনেই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললাম। এটা করা আমারও একদম উচিত হয় নাই। সবকিছু ঠিকঠাক। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। আমি আপনাকে সরি বলতে চাই। আমি এক্সট্রিমলি সরি। কাল না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি আমি, কি যেটা আমার মোটেও উচিত হয়নি। যখন আমি আপনার সম্পর্কে জানলাম তখন থেকে নিজেকে আসলে ক্ষমা করতে পারছি না। মানে আসলে আমি কি করবো, ওনাদের কথাই না মেজাজটা ধরে রাখতে পারিনি আমি। প্রেজেন্টেশনটা রেডি করতে হবে। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে এই অপরাধ বোধ থেকে আমি বেরোতে পারবো না। আপনি তো কোনো অন্যায় করেননি প্রতিবাদ করে, ক্ষমা চাইছেন কেন? সিরিয়াসলি বলছেন? হ্যাঁ, মানে আপনি যেটা এখন ফেস করছেন সেটা আমি লাস্ট 6 মান্থস ধরে ফেস করছি। তো আমি আপনার কষ্টটা বুঝি, সত্যি বুঝি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তবে আমার জায়গা থেকে আমি যেটা বলতে পারি সেটা হলো, চাইলে বাস্তবতাটাকে মেনে নিয়ে একটু সহনশীল হওয়াই যায়, তাহলে দোষের কিছু না। জোনাদ ভাই, শাকিল ভাই, আমি আসলে সরি। আপনাদের সঙ্গে গতকাল খুবই বাজে ব্যবহার করেছি। আমার ওইভাবে আপনাদের সঙ্গে কথা বলাটা উচিত হয়নি। আমি খুবই দুঃখিত, আমাকে মাফ করে দেবেন প্লিজ। ভাই, আপনি কেন সরি বলছেন? আসলে সরি তো আমাদেরই বলা উচিত ছিল, কারণ ভুলটা তো আমরাই করেছি। আসলে ইমন ভাই, সেদিনের এই কথাগুলো বলার জন্য আমি সত্যিকার অর্থে দুঃখিত। ওই কথাগুলো বলা একদম উচিত হয়নি আমার। পরে অবশ্যই আমরা বুঝতে পারছিলাম ইমন ভাই, তবে নেক্সট টাইমে কিন্তু আমাদের কথাগুলো একটু মনে রাখবেন। মানে বুঝেনি তো, আপনার অধীনেই তো আমরা চাকরি করি। না না, ইটস ওকে। আসলে আমি মন থেকে অনেক দুঃখিত। আশা করি অফিসের সব কাজে আপনাদের সহযোগিতা আমি পূর্ণাঙ্গভাবে পাবো। জি, কাজ করুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি আছেন এখনো? হ্যাঁ, ওই একটা সিএনজিকে কন্ট্রাক্ট করা আছে, তো ওই আমাকে অফিসে প্রতিদিন দিয়ে যায় আর নিয়ে যায়। তো নাম্বারটা বন্ধ পাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে আসতে পারেন, আমি আপনাকে ড্রপ করে দিলাম। আমার গাড়ি আছে। না না, চলে আসবে বোধহয়, মানে বোধহয় মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। আপনি আসুন আমার সঙ্গে, অযথা কতক্ষণ অপেক্ষা করবেন। আসুন, প্রবলেম নেই, আমার গাড়ি এখানে।
আসুন। একই মানুষের দুটো রূপ দেখে বেশ ভালোই লাগছে। মানে হলো অ্যাগ্রেসিভ মানুষ আমার খুব একটা পছন্দ না, মানে একেবারেই পছন্দ না। আপনার এই বদলে যাওয়াটা দেখে আমার বেশ ভালো লাগছে। কালকের আপনি আর আজকের আপনির মধ্যে অনেক পার্থক্য। আসলে অ্যাক্সিডেন্টের পরে যখন আমি সুস্থ হয়ে বাসায় ফিরেছি, তখন যতই আমি শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করি না কেন, আমার আমার মনের ভেতরে অদ্ভুত একটা খারাপ লাগা সবসময় কাজ করত, নিজেকে খুব অসহায় রাখত। তাই মানুষের করুণা আমি আসলে নিতে পারতাম না। কেউ যদি করুণা দেখাতো বা দেখায়, আমি না সহ্য করতে পারি না। কেন? কারণ মানে আমার সঙ্গে করুণা দেখিয়ে কথা বলার কি আছে? আমার বিবেক আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে, যোগ্যতা আছে। আমি হাঁটতে পারি না বলে মানুষ আমাকে করুণা দেখিয়ে কথা বলবে, মানে এটা। তবে গতকাল আপনাকে লিফটে দেখে আমার কষ্টটা না অনেকখানি কমে গেছে, জানেন? আপনার গল্প আমার গল্প প্রায় একই রকম। এক্সকিউজ মি, সামনে বাইরে রাখবেন। বাসায় চলে এসেছি। হ্যাঁ, ও চেয়ার ব্যবস্থা করেছি। তাই মন, বেশ কদিন তো হলো কাজ করছো, কেমন লাগছে? কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না না, কোনোই সমস্যা হচ্ছে না। সবাই বেশ হেল্পফুল অ্যান্ড খুব সাপোর্ট করছে। বাহ, খুব ভালো। আচ্ছা ইমন, আমি আমার একটা নেক্সট প্রজেক্টের দায়িত্ব তোমাকে দিতে চাচ্ছি। তোমার সাথে আরও দুজন থাকবে, তারা তোমার হ্যান্ডস হিসেবে কাজ করবে। আর ইউ সিরিয়াস স্যার? অফকোর্স, কেন নয়। আমি অন্য যে কারো চাইতে তোমার উপরে আস্থা রাখি বেশি, এই জন্যই তোমাকে বেছে নেওয়া। আমি কি বলবো স্যার, মানে এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমার যোগ্যতা প্রমাণের জন্য এত বড় অপরচুনিটি আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না স্যার। দ্যাটস গুড। আমিও চাই তুমি তোমার যোগ্যতাকে প্রমাণ করতে করতে তোমার সাফল্যের চরম শিখরে পৌঁছে যাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমার চোখের তারায় খুঁজি আমি আমাকে, জানি না কিসের মায়ায় হৃদয় খোঁজে তোমাকে।
হৃদয় জানে তোমার মায়ায় পড়েছি কতটা বেশি হৃদয় জানে শূন্য পৃথিবী আমার মেঘে ঠেকে রয় আধার পেরোনোর বুঝি এসেছে সময় ঝরে যাওয়া ইচ্ছেরা আবার উড়তে চায় মুছে যাওয়া স্বপ্নেরা ভাসতে হাওয়ায় অনুভূতিরা করে ইচ্ছের মিছিল আর দূরে উড়ে যায় নীল শঙ্খচিল তোমার মায়ায় পড়েছি কতটা বেশি হৃদয় জানে তোমার মায়ায় পড়েছি কতটা বেশি হৃদয় জানে কি রে, তুই এখনো ঘুমাসনি? সে কখনো ঘুমাতে আসলি? ঘুম আসছে না মা। সারাক্ষণ অফিস নিয়ে ভাবলে ঘুম আসবে কি করে? তুই তো তোর বাপের থেকে কম হসনি। আরে মা, সব কথা বাবাকে টেনে নাও কেন? ওনাকে দোষ দিবা কি? আমার উপর রাখলে আমাকে বলো, বাবাকে বকা দিচ্ছ কেন? এখন আর কিচ্ছু বলবো না, এখন তুই ঘুমাবি, আমি লাইটটা অফ করে দিচ্ছি। আচ্ছা। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো মা? না না ঠিক কোনো সমস্যা হয়নি। তোমরা বসে একটু গল্প করো, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। আরে মা বসো না, এত কষ্ট করতে হবে না, বসো। আমি কি করব না করব সেটা তোকে শিখিয়ে দিতে হবে? আরে সেটা তো বলি না আমি, শুধু শুধু কষ্ট করবে কিনা সেজন্য বললাম। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। মা তুমি বসো, আজকে সারা দিন তুমি আমার এখানে থাকবে, আমরা অনেক গল্প করব, অনেক আড্ডা দিব, ঠিক আছে? আন্টি সারাদিন তো থাকা সম্ভব না, তবে যতক্ষণ পারি অবশ্যই আমি থাকবো। আঙ্কেলকে দেখছি না, আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল একটু বাইরে গেছে, ফিরে এসে যদি তোমাকে দেখে না ভীষণ খুশি হবে। তোমরা দুজন বসে গল্প করো, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, জীবনটা বড় অদ্ভুত, তাই না? কখন কোথায় এসে থমকে যায় কে জানে। আপনি বলছিলেন আঙ্কেল আন্টি নাকি আপনার বিয়ের জন্য অনেক চেষ্টা করছেন। হ্যাঁ, চেষ্টা তো করছেন, কিন্তু আমি না করে দিয়েছি।
কেন বিয়ে করছেন না? কারো জীবনে বোঝা হয়ে বা কারো করুণার পাত্র হয়ে আমি বাঁচতে চাই না। তাছাড়া একটা মেয়ের জীবনকে, তার স্বপ্নকে নষ্ট করে দেওয়ার অধিকার তো আমার নেই। সেটাই। আচ্ছা, একই প্রশ্ন যদি আমি আপনাকে করি? একই উত্তর পাবেন। আসলে আমি এইসব নিয়ে আর ভাবতে চাই না এখন। আমার এখন একটাই চিন্তা, সেটা হচ্ছে আমার বাবার চিকিৎসাটা ঠিকমতো চালিয়ে যেতে চাই। কি হয়েছে ওনার? প্যারালাইজড। আমি অ্যাক্সিডেন্টের পর যখন সুস্থ হয়ে বাসায় ফিরি, তারপর থেকে আমার বাবার শরীর অসুস্থ হতে থাকে, একদম বিছানাগত। এত ডাক্তার দেখালাম, এত ট্রিটমেন্ট করাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। কিন্তু আমি হাল ছাড়ব না, এই চেষ্টা চলবে। আপনি তো আগে বলেননি কখনো। প্রয়োজন অনুভব করিনি। আপনার কি কখনো মনে হয় না যে এই সময়ে আপনার পাশে একজন মানুষ থাকা উচিত? সেটা তো প্রতিটি মুহূর্তেই মনে হয়, কিন্তু এসব বৃথা স্বপ্ন দেখে লাভ কি বলুন? বাস্তবতা অনেক কঠিন, সেটা আপনি নিজেও জানেন। আর এইসব বৃথা স্বপ্ন পুষে শুধু যন্ত্রণাই বাড়ে, কষ্ট বাড়ে। কি ব্যাপার, এত দেরি করলে? কখন ফোন করে? আরে একটা কাজে আটকে গেছিলাম, পুরো আসছে। হ্যাঁ, এসো। চল। এসো। বাবা, তুমি পিয়া না? জি, আমি প্রিয়া। প্রায় 1.5 বছর আগে আব্দুল্লাহর সঙ্গে আমি তোমাকে রাস্তায় দেখেছিলাম। তুমি নিশ্চিত থাকতে পারো, আশা করছি সব কিছু ম্যানেজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে, এসো তাইলে। আচ্ছা। আব্দুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে হঠাৎ? বিবাহযোগ্য ছেলের বাবার টেনশন যদি তুমি বুঝতে, তাহলে এই প্রশ্নটা করতে না। বাদ দাও। মেয়েটাকে বুঝতে পেরেছি স্যার, আপনি আপনার ছেলে ইমনের জন্য পাত্রী করছেন। একদম চিন্তা করবেন না স্যার, ওর নাম প্রিয়া, খুব ভালো মেয়ে স্যার, ও আমার পরিচিত স্যার। মেয়েটার ডিটেলস কি তুমি দিতে পারবে? স্যার অবশ্যই, কেন দিতে পারবো না স্যার, আমি কালেক্ট করে দিয়ে দিতে পারবো স্যার। আচ্ছা এক কাজ করো, ওর একটা ভালো দেখে ছবি দিও, ইমনকে দেখাতে হবে। জি স্যার, আমি কালেক্ট করে রাখবো। ঠিক আছে, আসি। হ্যাঁ জি স্যার, আসসালামু স্যার। কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিনের পর আব্দুল্লাহ পিয়ার সম্পর্কে আমাকে সব কিছু খুলে বলে। কেন তোমার মনে নেই আমি সেই ছবিটা দেখানোর জন্য ইমনের রুমে গিয়েছিলাম? ইমন। হ্যাঁ বাবা। বাবা, তোকে একজনের ছবি দেখাতে আসলাম। শোন, এই ছবিটা না দেখলে তুই বুঝতেই পারতি না তোর জন্য কতটুকু সারপ্রাইজ অপেক্ষা করছে। বাবা প্লিজ, আমার অফিসে দেরি হচ্ছে। এই শোন না, অফিসে দেরি হচ্ছে, ঠিক আছে বুঝলাম। আচ্ছা তুই এক কাজ কর, এখন ছবিটা দেখার দরকার নেই, তুই অফিসে যা, গিয়ে যখন ফ্রি হবি তখন এই ছবিটা দেখবি। বাবা ব্যাগের মধ্যে রেখে দিস। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আজকে আমার অনেক ইম্পর্টেন্ট মিটিং, যদি সুযোগ পাই তাহলে দেখবো। কি ব্যাপার, বাবার ছেলে বোঝাপড়া হলো? হলো, দেখবা এবার কাজ হবে। এই মেয়ের ছবি দেখলে তোমার ছেলে রাজি না হয়ে পারবে না, অবশ্যই রাজি হবে।
এরকম একটা ডানা কাটা পরি যদি আমাদের ঘরে বউ হয়ে আসে, ঘরটা দেখবা আলোয় ভরে উঠবে। আগে মনে পছন্দ তো হোক, তারপরে সব। এই আমার যেহেতু পছন্দ হয়েছে, তোমার ছেলেরও পছন্দ হবে, দেখো। দেখা যায়। ইমন সেদিন অফিসে যাবার পর তোমার ছবিটা দেখার সুযোগ হয়নি। একটা দুর্ঘটনা ইমনের জীবনটাকে এলোমেলো করে দেয়। কি হয়েছিল সেদিন? সেদিন অফিসে পৌঁছানোর পর একটা কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত হয়ে পড়ি। জরুরি মিটিং ছিল অফিসে। মিটিং শেষ করার পর যখন হঠাৎ মনে হলো যে আমি ব্যাগ থেকে ছবিটা বের করে দেখি, তখন হঠাৎ চারপাশ থেকে মানুষের চিৎকার ভেসে আসতে লাগলো। মুহূর্তেই সব দিকে আগুনে ছড়িয়ে গেল। মানুষ জাস্ট নিজের জীবন বাঁচানোর জন্য দিক বিদিক ছোটাছুটি করতে লাগলো। আর আপনি? আমি আর কি করব? আমি হতভম্বের মতো পালানোর চেষ্টা করি। চারদিকে দিক বিদিক ছোটাছুটি করতে থাকি, কোন দিক থেকে যদি স্কেপ করা যায়। কোনো উপায় খুঁজে না পেয়ে চারতলা থেকে লাফিয়ে পড়ে কোনোভাবে প্রাণটাকে বাঁচানোর জন্য। প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু চলার শক্তি হারিয়ে ফেলি আমি। আর ব্যাগটা তো অফিসে হারিয়ে ফেলি, যে কারণে আপনার ছবি আর কখনো দেখা হয়নি। কিন্তু মা, তোমাকে এইভাবে দেখবো আমি সেটা ভাবতেও পারিনি। তোমার এই অবস্থা কি করে হলো মা? আমার ভাগ্যে লেখা যা ছিল তাই হয়েছে। আসলে কি ঘটেছিল? একদিন কাজ শেষে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা ফোন কল আসলো বাসা থেকে। ভাবলাম যে কোনো ইমার্জেন্সি কল হয়তো। কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলাম, আর বুঝতে পারিনি হঠাৎ করে কোন দিক থেকে গাড়িটা আসলো। আমি তারপর কিছুই জানি না। পরবর্তীতে নিজেকে আবিষ্কার করলাম হসপিটালে, আর বুঝতে পারলাম যে আমি আর কখনো হাঁটতে পারবো না। আসলে অসাবধানতার কারণেই আজকে আমার এই পরিণতি। কি দুর্ভাগ্য আমাদের। এমনটা না ঘটলে হয়তো পিয়া আমাদের বাড়ির বউ থাকতো আজকে। সেই সুযোগটা তো এখনো আছে, সুযোগটা তো শেষ হয়ে যায়নি। অবশ্য এতে যদি পিয়ার কোনো আপত্তি না থাকে। কিন্তু ইমন অবশ্য আমাকে আগে বলেছিল ইমন একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা ওর অফিসের কলিগ। কি বলো? তোমাকে সবকিছু শেয়ার করলো অথচ আমাকে কিছুই জানালো না? আমি বলতে নিষেধ করেছিলাম। কেন? আমি চেয়েছিলাম যে মেয়েটা একবারই তোমাকে দেখাবো, এই জন্য নিষেধ করেছিলাম। তারপরে তোমাকে সবকিছু খুলে বলবো। হ্যাঁ মা, সেজন্যই তোমাকে কিছু জানায়নি। আমি ইমনকে বলেছিলাম মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আয়। আজকে জানলাম যে ইমন মেয়েটাকে বাসায় নিয়ে এসছে। আর তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ইমনের হয়ে আমি পিয়াকে বিয়ের প্রস্তাবটা দেব। আজকে? মানে একদিনের মধ্যে? হ্যাঁ, কিন্তু এই মেয়েটাই যে আমার পছন্দের সেই মেয়ে সেটা আমি জানতাম না, আজকে জানতে পারলাম। মা, তুমি তো সবকিছুই শুনলে, এখন সিদ্ধান্ত তোমার উপরে। তুমি কি করবে
ভেবেচিন্তেই করো। এসো। আমরা দুজনের কেউই কারো করুণায় বেঁচে থাকতে চায় না, কিন্তু আমাদের কষ্টগুলো তো একই, তাই না? তো আমরা যদি কষ্টগুলোকে আমাদের নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারি, ছোট ছোট স্বপ্নগুলোকে নতুন জীবন দিতে পারি, তাহলে ক্ষতি কি? কি বলতে চাইছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। বলতে চাইছি, আমরা কেউ কারণ দোয়াই বেঁচে না থাকি, কিন্তু ভালোবেসে একজন আরেকজনের পাশে তো থাকতে পারি না। কিন্তু কোনো কিন্তু না পিয়া। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, সুখ বা দুঃখগুলো আপনার সঙ্গে শেয়ার করতে করতে বাকিটা জীবন কাটাতে চাই। ভালোবাসায় জড়িয়ে রাখতে চাই আপনাকে, ভালোবাসায় জড়িয়ে থাকতে চাই। তোমাকে বললাম প্লেটে নিয়ে খেয়ে ফেলি, ডাইনিং এ সার্ভ করার কি দরকার বলো তো? খিদে লেগেছে অনেক। সব কিছু দরকার আছে। ও একটা সার্ভিং ডিশ দরকার, যেটা এখানে আছে। ওহো, তুমি আগে বলতে। আচ্ছা দাঁড়া, আমি ট্রাই করি। এটা তো লক হয়ে গেছে। কি থাক, বাদ দাও, এটা আমাদের সাধ্যের বাইরে। আমরা এক কাজ করি, শরীফকে ডাকি। থাক, লাগবে না। ডিশে নিয়ে খেয়ে ফেলো তো প্লিজ, খেতে লেগেছে। চলো চলো। আচ্ছা